বুঝলি, ওই মুড়ির সাথে ঝুড়ি ভাজার কোনো তুলনা হয় না। অনেকদিন তো ছুটি কাটালে, কালকে থেকে রাজবাড়ি যেতে হবে, খেয়াল আছে? তা আছে বই কি। এই দেখো মুড়ি শেষ, দাও দেখি আর দু মুঠো। গেল 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 রে, গেল। এই কে রে, কে রে? ওরে হাউই দিক খুলে দাদুর বাড়ি চলে গেছে, পালা। দাঁড়া দাঁড়া, ও দাদু, এতে আমাদের কোনো দোষ নেই, সবই হাউইয়ের দোষ। কি করব বলো? ওরে কালী পুজো দীপাবলি এখনো আসতে দেরি আছে, তা এর মধ্যেই তোদের বাজি পোড়ানো শুরু হয়ে গেল। এটা তো অনুশীলন করছিলাম দাদু। তোদের অনুশীলনের ঠেলা এক্ষুনি একটা বড় বিপদ হয়ে যাচ্ছিল যে। আমরা আছি তো। ভাগ এখান থেকে, যত সব পাকা পাকা কথা। লম্বা ছুটি কেমন কাটালে সবাই? আমার তো মহারাজ কাজের মধ্যে দুই, খাই আর শুই। বুঝে গেছি, এবার বাকিরা বলো। আমি তো দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পরে খুব ভালো হয়ে গেছি। বাবা, মা কালীর আশীর্বাদে আজ পশ্চিমে সূর্য উঠেছে নাকি? মানছি আমি আগে খারাপ ছিলাম, একটু মিথ্যে কথা বলতাম, অপকর্ম করতাম, কিন্তু এখন আর না। আমি আজ থেকে বদলে যাওয়া আমি। বেশ বেশ, খুব ভালো কথা। বাকিরা বলো। আমি এই লম্বা ছুটিতে শক্তিশালী আতশ কাজ বানিয়েছি। এর উত্তর লক্ষ্মী কাজ সূর্যের আলোকে একটা বিন্দুতে সংযোগ করে। সেই বিন্দুতে তাপ বেশি হয়, যা কাগজ বা কাঠকে সহজেই জ্বালাতে পারে। ছোট্ট একটা ভুল করে ফেললে বিজ্ঞানী। সামনে দীপাবলি, কালী পুজো, তুমি কোথায় আতশবাজি বানাবে তা না, তুমি আতশ কাজ বানালে। আসলে রাজজ্যোতিষী বলছিলেন কদিন ধরে হস্তবিচার করার সময় হাতের রেখা দেখতে অসুবিধা হচ্ছে। তাই তুমি এটা আমার জন্য নিয়ে এসেছো। এই নিন রাজজ্যোতিষী, আপনার উপহার। ধন্যবাদ বিজ্ঞানী। বেশ অনেকক্ষণ অন্য প্রসঙ্গে আলোচনা হলো, এবার আমরা মূল ছন্দে ফিরে আসি। কদিন পরেই তো কালী পুজো। সে তো আমরা জানি মহারাজ। তাই এবারে আমার ইচ্ছে রাজবাড়ির সকল সভাসদদের মধ্যে একটা আতশবাজির প্রতিযোগিতা হবে। কে কে নাম দিতে চাও বলো? আগুনে আমার ভয় অতি, হয় যদি কোনো ক্ষয়ক্ষতি। আমি বাবা নাম দেব না মহারাজ, আমি শুধু দেখবো। বেশ, বাকি সবাইকে কিন্তু বাজি পোড়ানোর প্রতিযোগিতায় দেখতে চাই। আমি তাহলে মহারাজ পুজোর বাজার দোকান করব, মানে আপনি যদি বলেন পুরো পুজোটাই সামলে দেব। সে তো ভালো কথা, নিজে থেকে দায়িত্ব নিতে চাইছো, নাও। মহারাজ, মন্ত্রী মশাইকে একদম বিশ্বাস করবেন না। যেখানেই অর্থের গন্ধ থাকে মন্ত্রী মশাই সেখানেই অনর্থ করে বসেন। একদম বাজে কথা বলবে না গোপাল, আমি এখন ভালো হয়ে গেছি। বেশ মন্ত্রী, তুমি বাজার দোকান কেনাকাটার সব দায়িত্ব নাও, কিন্তু কোনো দোকানে দ্রব্যমূল্য তোমাকে দিতে হবে না। কত দাম হয়েছে সেটার একটা রসিদ লিখে নিয়ে আসবে, আমি হিসেব দেখে খাজাঞ্চিকে দিয়ে সেই দোকানে পাঠিয়ে দেব। এটাই ভালো হবে মহারাজ। গোপাল, চিৎকার করো না, সবাই সবার বাড়ি যাও, বাজি বানাও। যার বাজি আমার সবচেয়ে ভালো লাগবে তার জন্য থাকবে 50 মোহর উপহার। হঠাৎ আমাদের ডাকলেন যে? কিছু খাওয়াবেন নাকি? আমার মাথাটা খেয়ে নে। ওটা তো গোপাল খেয়ে নিয়েছে, আমরা কিছুই পাবো না। হ্যাঁ, ওই গোপাল, ওই আমার বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে। আপনি বললে আমি গোপালের বাড়িতে গিয়ে উনুন ভেঙে দিয়ে আসবো, না জ্বলবে উনুন না হবে ছাই। না না না, অন্য কিছু জ্বালাতে হবে। গোপাল তো এবারে ওই কালী পুজোয় বাজি পুড়িয়ে বাজি মাত করে দেবে। তা আমরা কি করব? তোরা ওই গোপালের বাজি কালী পুজোর আগেই পুড়িয়ে দিবি, যাতে বেটা কেঁদে কুল না পায়। এ তো খুব চাপের কাজ। গোপাল খুব ধুরন্ধর লোক, একবার যদি কোনো কিছু আঁচ করতে পারে তাহলে আমাদেরই জ্বালিয়ে দেবে। ওরে ওরে, গোপাল আমার রোজগারের রাস্তা বন্ধ করে দিয়েছে। কিভাবে কিভাবে? আমি কালী পুজোর বাজার করার দায়িত্বটা পেলাম, আর গোপাল মহারাজের কানে বিষ ঢেলে বলেছে যে আমার হাতে কোনো অর্থ না দিতে দোকানে গিয়ে জিনিস কিনে রসিদ নিয়ে আসতে। আর মহারাজ কাউকে পাঠাবেন সেই বকেয়া মেটাতে, তাই তো? একদম তাই। তাহলে আপনি সব দোকানীদের সাথে শার্ট করে নিন যে দাম বাড়িয়ে লিখতে।
পরে আপনি তাদের থেকে অতিরিক্ত অর্থ নিয়ে যাবেন। না না, তাতে মুশকিল আছে। যদি তারা আমাকে পরে অর্থ না দেয়, মহারাজকে বলে দেয়, তখন? হ্যাঁ, তাও ঠিক। আরেকটা বুদ্ধি আছে, শুনুন। এই তো এটা দারুণ বুদ্ধি। এতে ভালো কাজ হবে, কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। দাদু, সামনে কালী পুজো, তাই আমরা তোমার কাছে মা কালীর গল্প শুনবো। বেশ, শোন তাহলে। দেবী কালী দশ মহাবিদ্যা নামে পরিচিত 10 জন দেবী রূপের মধ্যে একজন। এই 10 জন দেবী কে কে দাদু? তারা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। আচ্ছা দাদু, আমরা যে মা কালীকে দেখি মহাদেবের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন, সেটা কেন? একবার দেবী কালী এতই ক্রোধিত হয়েছিলেন যে তিনি যুদ্ধ করতে করতে শিবের উপরে পা রেখেছিলেন। ভগবান শিবকে মাটিতে শুয়ে থাকতে দেখে তিনি তার ভুল বুঝতে পারেন এবং শান্ত হন। আচ্ছা, এই জন্যই তিনি জীব বের করে থাকেন। হ্যাঁ, এই ঘটনাটি দেবী কালীর ধ্বংসাত্মক শক্তির রূপান্তর এবং মাতৃত্বের দিকটিকে তুলে ধরে, বুঝলি? এবারে তো তুমি রাজবাড়িতে বাজি পোড়ানোর প্রতিযোগিতায় নাম দিয়েছো। তা কি কি বাজি পোড়াবে তুমি? তুবড়ি আর রং মশাল। আমাদেরও রং মশাল বানিয়ে দিও। বেশ বেশ, দেব, কিন্তু তার জন্যে তোদের কিছু কাজ করতে হবে। কি কাজ বলো দাদু? শোন, মন্ত্রী মশাই এবারে রাজবাড়ির কালী পুজোর সমস্ত বাজার দোকানের দায়িত্ব নিয়েছেন। যদিও হাতে অর্থ পাবেন না, কিন্তু উনি যা চালাক। তাই ওনার উপর নজর রাখতে হবে, তাই তো দাদু? হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে, এখন আমি উঠি তাহলে। বাজি বানানোর জিনিসপত্র কিনতে হবে। ঠিক আছে, আমরাও তাহলে উঠি। এই যে শুনছো, কি হলো? তোমার কি বায়না বলে ফেলো। তুমি তো বাজারে যাচ্ছ, তা কিছু পোড়া মাটির প্রদীপ আর বলতে নিয়ে এসো তো। ঠিক আছে, দাও দেখি, থলে দাও। যাই দেখি, জয় মা কালী বলে এগিয়ে যাই। শোনো, আমার কয়েকটা জিনিস লাগবে, বুঝলে? কি কি লাগবে বলো? ওই লৌহ চূর্ণ, গন্ধক, সোরা, মাটির হাঁড়িগুলো তো মৃৎশিল্পী ভাইয়ের কাছ থেকে পেয়ে যাব। আচ্ছা, কোনটা কত কত পরিমাণে লাগবে একটু বলো। কাগজে লেখা আছে, এই দেখে দেখে দিয়ে যাও। হ্যাঁ, আর বেশ কিছু প্রদীপের সলতে দিও। আচ্ছা, দিচ্ছি। এই যে ভাইয়া, এনে ফর্দ দেখ, দেখে সব জিনিস দিয়ে দে। তা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? তোকে আম খেতে বলেছি, আম খা, আঁটি গুনিস না। একদম 1 নম্বর জিনিস চাই, রাজবাড়ির কালী পুজোর জন্য যাবে। আচ্ছা, তাহলে আমি রাজবাড়িতে পৌঁছে দেব। অত উপকার করতে হবে না, মাল বাওয়ার জন্য আমার 2 জন পালোয়ান আছে, গরুর গাড়ি আছে, ওরাই নিয়ে যাবে। তুই শুধু একটা পাকা রসিদ বানিয়ে আমার হাতে দিস, মহারাজ তোর পাওনা মিটিয়ে দেবেন। ঠিক আছে, আমি সব দিচ্ছি। মন্ত্রী মশাই, রাজবাড়ির কেনাকাটা চলছে বুঝি? হ্যাঁ, রাস্তা ছাড়ো, তোমার সাথে বেশি কথা বলতে চাই না। এই চল চল চল। এই মন্ত্রী মশাইয়ের কেনাকাটা হয়ে গেল। কিন্তু রাজবাড়ির রাস্তা তো বাঁদিকে, তা মন্ত্রী মশাই ডান দিকে গেলেন কেন? ডান দিকে তো ওনার নিজের বাড়ি। চল চল, নজর রাখি, দৌড় লাগা। এ বটা ঘটা, কিছুক্ষণ পর নগেন আসবে, ও সব নিয়ে যাবে। ওই তো একটা লোক এসেছে। ওর নামই নগেন। ওর পাশের রাজ্যে একটা পাইকারি মুদিখানার দোকান আছে।
মন্ত্রী মশাই আপনার কথা মতন ওই 14 কেজি আতপ চালের ওপরে 1 কেজি গোবিন্দভোগ চাল, ওই কমা মুগ ডাল নিয়ে এসেছি। এবার শুধু বস্তা অদল বদল করে ফেলো আর আমার পাওনা অর্থ দিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই। এই নিন মন্ত্রী মশাই আপনার পাওনা। কালকে সকালে তোমাদের রাজ্যের যে দশকর্মার দোকানদার আছে না, কি জানো নাম? আরে তোমার দোকানের থেকে 3-4টে দোকান পরেই যে বসে। ও পরান পরান। হ্যাঁ পড়ান, ওকে পাঠিয়ে দিও কেমন? এই নাও ফর্দ। ফর্দ দেখে কম দামের জিনিসটা নিয়ে আসতে বলবে। বলে দেবো। চল চল বটা ঘটা, এবার রাজবাড়িতে যেতে হবে। চলুন। ওরে বাবা রে বাবা, মন্ত্রী মশাই কি চতুর! ব্যাপারটা গোপাল দাদুকে জানাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। গিন্নি, নাও তোমার জন্য প্রদীপ সলতে এনে দিয়েছি। উদ্ধার করেছো? এবার শান্তি। দাদু দাদু, কি রে? সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি সর্বনাশ হয়েছে? একটু আগে তো মন্ত্রী মশাই মুদিখানার সমস্ত মালপত্র নিয়ে নিজের বাড়ির সামনে এলেন। তারপর পুলিশ কি রে? আমিও ঠিক সময়ে মন্ত্রীর পর্দা ফাঁস করব। এখন তাহলে আমাদের ঠিক খাবার খাও। কি খাবি বল? ভোলা মায়ের দোকানের সরপুরিয়া। বেশ, চল তাহলে। সব মুদিখানা রাজবাড়ির ভাড়ার ঘরে ঢুকিয়ে দিয়েছি। এই নিন মুদিখানার হিসেবে রসিদ। তোমার উপরে ধকল যাচ্ছে বলো? না না, মা কালীর সেবা করার সুযোগ পাচ্ছি, এতে আবার ধকল কিসের? এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। ঠিক আছে, কালকে তাহলে রাজসভায় দেখা হবে। এখন এসো, আমি খাজাঞ্চিকে পাঠিয়ে মুদির দোকানে অর্থ পাঠিয়ে দেব। আচ্ছা মহারাজ, এরপরে দশকর্মার বাজার আসবে কালকে। বেশ বেশ। এই নাও ভোলা। আচ্ছা, তুমিও তো সরপুরিয়া খেতে পারতে। আরে আমি তো হামেশাই খাই। বাচ্চাগুলো খেতে চাইলো তাই নিয়ে এলাম। চলি হে। হ্যাঁ এসো। শোন, তোরা একটু খেয়াল রাখিস মন্ত্রী মশাই পাশের রাজ্যের কোন কোন দোকানির সাথে দেখা করে মালপত্র অদল বদল করছে। আচ্ছা দাদু, ঠিক আছে। তাহলে পড়ান, সব হিসেব বুঝে নিলে এবার দাও আমার প্রাপ্য। এই নিন। আচ্ছা, এই ব্যাপার। একটু আগে পরাণ বলে একজন পাশের গ্রামে দশকর্মার দোকানদার এসেছিলেন। জিনিসপত্র অদল বদল হয়ে গেল। এখন গতকালের মতন মন্ত্রী মশাই নিশ্চয়ই রাজবাড়িতে যাচ্ছেন। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজকেই রাজসভায় গিয়ে ব্যাপারটা জানাতে হচ্ছে। ওই কালী পুজোর বাজার কেমন হচ্ছে? ভালোই। মন্ত্রী তো যত্ন নিয়ে সব কেনাকাটা করে রাজবাড়িতে দিয়ে যাচ্ছে, আর আমার হাতে রসিদ ধরাচ্ছে। আপনি কিন্তু একবার রসিদের সাথে সাথে জিনিসপত্রগুলো নিজের চোখে দেখে নেবেন মহারাজ। এই কদিন পরেই তো পুজো। জিনিসপত্র আবার আগে থেকে দেখার কি আছে? হ্যাঁ, আমি সব ভালো জিনিসই এনেছি। তবু মহারাজ একবার দেখে নিন,
দরকার হলে এখনই দেখে নিন না। গোপাল যখন এত করে বলছে মহারাজ দেখে নিন। বেশ, চলো ভাড়ার ঘরে। এই সব রাজকাজ ছেড়ে এখন ভাড়ার ঘরে যাওয়ার কোনো মানেই হয় না। না না, গোপালের সন্দেহ দূর করা দরকার। চলো সবাই, চলো। বাহ, বেশ ভালো গন্ধ। একটু ভালো করে চালে হাত ঝুঁকিয়ে দেখুন মহারাজ। আরে বললো তো ভালো গন্ধ, আবার ভালো করে কি দেখবে? না, কোনো গন্ধই তো নেই। ওপরে গোবিন্দ ভোগ আর ভিতরে আতপ চাল। বাকি জিনিসগুলো দেখুন না মহারাজ। এ কি, উপরে সোনা মুগ ডাল আর ভিতরে সাধারণ মুগ ডাল? তাহলে নিশ্চয়ই দোকানদার আমাকে ঠকিয়েছে, বুঝলেন মহারাজ? এ কি মন্ত্রী, তুমি একটু দেখে শুনে আনবে না? সেনাপতি, তুমি এক্ষুনি এই মুদিখানা দোকানদারকে গিয়ে ধরো। দশকর্মার জিনিসগুলো একটু না হয় দেখে নিন। এ কি, তীর কাঠি তো 4টে লাগবে, 3টে কেন? আর সুপুরির কি অবস্থা, পোকা ধরে গেছে। সব জিনিস দিয়ে পুজো হবে না? এই আমি কিচ্ছু জানি না মহারাজ, আমাকে তাহলে দশকর্মার দোকানিও ঠকিয়েছে। না না না, তোমাকে আর দায়িত্ব নিতে হবে না। গোপাল, বাকি পুজোর বাজারের দায়িত্ব তোমার। আচ্ছা মহারাজ। মহারাজ, আমি তাহলে দোকানে গিয়ে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জিনিসপত্র নিয়ে চলে যাও। আচ্ছা মন্ত্রী, তুমিও সাথে যাও। বিশ্বাস করুন সেনাপতি মশাই, এই সব মাল আমি বেচিনি, এসব অন্য দোকানের। বাজে কথা বললেই হলো, রসিদ তো তোমার দোকানে। আমার দোকানের কিন্তু জিনিসগুলো নয়। আমি পুজোর দিনই সেরকম কেন দেব? মা কালী আমাকে ক্ষমা করবেন না। তাহলে এই মালপত্র কোথা থেকে এলো? সেসব তো আমি জানি না। বাজে কথা বললেই হলো, এগুলো ফেরত নে। এগুলো তো আমি দিইনি। ফেরত? গোপাল পুরো রোজগারটা বন্ধ করে দিল। আপনি এগুলো কার কাছ থেকে নিয়েছেন সেটা কি গোপাল জানতে পেরেছে? তা জানতে পারেনি, সেই জন্যই তো জোর করে ওই কৃষ্ণনগরের দোকানীদের কাছেই সব মালপত্র গছিয়ে দিয়েছি। গোপাল দাদাকে একটা শিক্ষা দেওয়া দরকার। ও বেটা কালী পুজোর দিন বাজি পোড়াবে বলে খুব তোড়জোড় শুরু করেছে দেখলাম। শোন, তোরা এক কাজ কর। দারুণ বুদ্ধি। এই চোর চোর চোর, আমার আতশ কাঁচটা নিয়ে পালিয়ে গেল। চোর চোর! ব্যাস, বারুদ বানানো শেষ। এবার মাটির খোলসের মধ্যে ভরে ফেললেই তুবড়ি বানানোর কাজ শেষ। চলে গেল চলে গেল, চা সব বারুদ চলে গেল। হায় 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 হায়, কি হলো রে বাবা? একে বারুদ কিভাবে জ্বললো? এখানে তো আগুন নেই। সেটাই তো বুঝতে পারছি না, কত বড় সর্বনাশ হয়ে গেল গো। সর্বনাশ তো হবেই গোপাল, তুমি মহারাজের কাছে আমার নামে নালিশ ঠুকেছো, আর ভগবান তার শিক্ষা দিয়েছে। এ কি বটা, তোর হাতে আতশ কাজ কি করে এলো? তার মানে তোরা আতশ কাজ দিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবে না গোপাল। বেশ, মা কালী আছেন, ঠিক সময়ে ঠিক জিনিস প্রমাণ করব। তাহলে এবার বাজি পোড়ানো শুরু হোক। বাহ বাহ, কই গোপাল, এবার তুমি এসো। মহারাজ, আজকে যে বাজিটা ধরাবো সেটার নাম ধরি বাজি। ধরি বাজি? সেটা কিরকম? এ কি মস্করা করছো? এ তো হাঁড়ি থেকে কাগজ বেরোলো। এবার এই কাগজগুলোর মধ্যে কয়েকজন লোকের নাম লেখা আছে।
সেগুলো আপনি পড়ুন মহারাজ। আর সেনাপতি মশাই আর প্রহরী, তোমরা মন্ত্রী মশাইয়ের কাছাকাছি থাকো, হ্যাঁ, যাতে উনি পালাতে না পারেন। আমি পালাবো কেন? আমি চুরি করেছি নাকি? পরাণ মণ্ডল পাশের গ্রামের দশকর্মা দোকানদার। এই সেরেছে, এই এ কি করে এলো? আমি নিমন্ত্রণ করেছি। এবার পরাণ, পুরো ব্যাপারটা বলে ফেলো দেখি, নইলে তোমার ব্যবস্থা নেওয়া হবে। মহারাজ, মন্ত্রীমশাই আমার কাছ থেকে খারাপ জিনিস কিনেছেন ভালো দশকর্মার জিনিস দিয়ে, আর আমি মন্ত্রীমশাইকে তার বদলে মোহর দিয়েছি। এসব বাজে কথা। পরের নামটা পড়ুন মহারাজ। নগিন পাশের গ্রামের মুদি। মহারাজ, এই মন্ত্রী মশাই আমার কাছ থেকে ওই চাল ডাল সব পুজোর মুদিখানার জিনিস কিনেছেন। ওই গোবিন্দভোগ চাল বেচে আতপ চাল কিনেছেন। এই সবের বদলে আমি মন্ত্রী মশাইকে মোহর দিয়েছি মহারাজ। মন্ত্রী, তার মানে তুমি এসবের পিছনে দায়ী আর ভালো মানুষ সাজার অভিনয় করছিলে? আমি কিচ্ছু জানি না মহারাজ, বিশ্বাস করুন। চুপ! আরো আছে, রাজ্যোতিষীর আতস কাজ মন্ত্রীমশাই বটা ঘটাকে দিয়ে চুরি করিয়েছেন, এবং সেই আতস কাজ দিয়েই আমার বানানো বারুদ বটা ঘটা জ্বালিয়ে দিয়েছে। সেটা অবশ্য আমি এখন প্রমাণ করতে পারবো না। আর প্রমাণ করতে হবে না। সেনাপতি, মন্ত্রীকে এক্ষুনি কারাগারে ভরো। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।